নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর 22 দিন প্রায় হয়ে গেল এবং শেষ পর্যন্ত সেলিব্রিটিরা পথে নামলেন। অনেকেই নেমেছেন, অনেক দিন ধরেই নেমেছেন। এই প্রতিবেদন যখন পেশ করছি তখন ধর্মতলায় সেলিব্রিটিদের যে মঞ্চ, ধর্ণা মঞ্চ, অবস্থান মঞ্চ, সারা রাত তারা জাগবেন। ঠিক সেই সময় সেখানে এক মদ্যপ যুবক ঢুকে পড়ল এবং তাদের যারা আয়োজক তারা ছিনিয়ে নিলেন। পুলিশের হাতে প্রথম দিকে দেননি। কেন দেননি? পুলিশের ওপর অনাস্থা। কোন পুলিশের ওপর? পুলিশ মন্ত্রীর পুলিশের ওপর। পুলিশ মন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে অনেকক্ষণ ধরে দেখলাম আয়োজকরা আটকে রেখে দিয়েছেন। শেষ পর্যন্ত হয়তো তাকে পুলিশের হাতে দিয়ে দিয়েছেন মদ্যপ যুবককে। আজকে এই প্রতিবেদনের শুরুতেই কাহিনীটা বললাম কেন জানেন? আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন ঘটেছে ইলামবাজারে একজন নার্সিং মহিলা স্টাফ বিচ্ছিরিভাবে আক্রান্ত। তার বক্তব্যটা আগে শুরুতেই আপনাদের শোনাবো, শুনলে চমকে উঠবেন। আমি সেই প্রেক্ষিতে কিছু কথা বলার আছে, কিন্তু শুনলে চমকে উঠবেন। সেই নার্সিং স্টাফ শেষ পর্যন্ত ইলামবাজার থানায় তার অভিযোগ জানিয়েছেন। রাত 8:30টার সময় ডিউটি নিয়েছেন ভদ্রমহিলা এবং ডিউটি নেওয়ার পর তারপর তাঁর কী অভিজ্ঞতা হয়েছে একটু তাঁর মুখ থেকে শুনুন এই মুহূর্তে। অ্যাকচুয়ালি 8:30টার দিকে হচ্ছে নাইট শিফট আমি অন হয়েছে অনেকক্ষণ। তো 8:30টার দিকে একটা পেশেন্ট এসেছিল, শেখ আব্বাসুদ্দিন নাম। তো উনি ফিভার কমপ্লেন নিয়ে এসেছিলেন। তো ওনাকে একটা স্যালাইন এবং ইঞ্জেকশন অর্ডার ডক্টর লেখেন। তো আমি ওটা দিতে গেছিলাম। পেশেন্ট ট্রলিতে ছিল, তো চ্যানেল করার জন্য গেছি। তো পেশেন্টের ডিরেক্টলি ওর বাড়ির লোক তো আছেই, কিন্তু ডিরেক্টলি পেশেন্ট খুব বাজেভাবে, ঠিক আছে, ওটাই কমপ্লেন। এবার অবশ্যই আমি একজন মেয়ে, তো আমার তো এখানে সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন এসেই যায়। আপনি কি এটা নিয়ে কমপ্লেইন করেছেন? হ্যাঁ, করেছি। পুলিশে কমপ্লেইন করেছেন? হ্যাঁ, করেছি। রিটার্ন কোথায় কমপ্লেইন করেছেন একটু বলুন। আমাদের ইলামবাজার পুলিশ স্টেশন কমপ্লেইন করেছেন। কি অভিযোগ করেছেন আপনি? অভিযোগ ওটাই যে পেশেন্ট আমার সাথে মিসবিহেভ করেছে। এটা যেন আর কারোর সাথে না হয়। একটা অন ডিউটি স্টাফের সাথে এরকম হচ্ছে, তো আমার না হয় এটা সব অন্য কারোর সাথেও হতে পারতো, আমার জায়গায় অন্য কেউ থাকতে পারতো না। তো ওই কারণে নিরাপত্তা তো অবশ্যই দরকার। আর ওই সময় তো কি আর বলবো, অবশ্যই দরকার। নাইট শিফটে ডিউটি করছে। আপনি আপনার বন্ধুদের কতটুকু জানিয়েছেন? সবাই জানেন, অলরেডি দিদি আছেন, স্যারও এসেছিলেন, আমার যে বিএমওইচ স্যার আছেন উনিও এসেছিলেন, সবাই আছেন। পুলিশও এসছে। আপনারা শুনলেন। আমরা ভিডিওটাতে অডিওর পোর্শনে একটা জায়গায় বিপ করলাম। কেন বিপ করলাম? শোনা যাচ্ছিল না। বিশ্বাস করুন, শারীরিকভাবে কিভাবে নিগ্রহ করেছেন এই ভদ্রমহিলা বলেছেন, সেটা শোনানো যায় না, অন ক্যামেরা শোনানো যায় না। আমি বলছি না একা সঞ্জয় রায়ের মৃত্যুতে কিছু হবে না। সারা বাংলার সমস্ত গ্রামাঞ্চলে, শহরে, মফস্বলে, হাসপাতালগুলো যে কোনো সময় আক্রান্ত হতে পারে। সেলিব্রিটিরা পথে নেমেছেন, সারা রাত জাগবেন। মহিলারাও আছেন, প্রচুর মহিলা, খুব পরিচিত টিভি স্টার, ফিল্ম স্টার সবাই রয়েছেন। সেইখানে যদি মদ্যপ যুবক ঢুকে যেতে পারে খোদ ধর্মতলায়, ইলামবাজারের মতো প্রান্তিক এলাকায়, যেখানে রাত্রি 8:30টার পর একজন যুবক যদি এই কাণ্ড করতে পারেন, যা করেছেন সেটা আমরা শোনাতে পারছি না শিষ্টাচারের জন্য, তাহলে কোন বাংলায় আমরা বসবাস করছি, যে বাংলাকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী 13 বছর ধরে লালন পালন করছেন? এখানেই প্রশ্ন। এক শ্রেণীর তথাকথিত নাগরিক সমাজ গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন না। না, সরকারের বিরুদ্ধে কিছু নয়, না এটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু নয়, না কোনো একটা রাজনৈতিক ব্যাপার নয়। আমরা রাজনীতি বুঝি না। আমরা চাই উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই শুধু অপরাধী ধরা পড়ুক, তার শাস্তি হোক। আচ্ছা বলুন তো, শুধু সঞ্জয় রায়ের ফাঁসি হলে, ধরুন সঞ্জয় রায় অভিযুক্ত প্রমাণিত হলো, তার ফাঁসি হলে সমস্যা মিটে যাবে? মিটে যাবে? প্রশ্ন করুন নিজেকে, নিজের বিবেককে প্রশ্ন করুন। হাজার হাজার সঞ্জয় রায়ের জন্ম হচ্ছে এই বাংলায়, কেন, কিসের জন্য? তারা জানেন যে আমাকে যিনি প্রোটেকশন দেবেন, আশকারা দেবেন, প্রশ্রয় দেবেন, তিনি মুখে যতই বলুন ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসির কথা, তাকে বাঁচানোর জন্য রাজ্যের পুলিশ প্রশাসন, সরকার সবসময় সক্রিয়। কীভাবে তথ্য লোপাট করেছে আপনারা কেউ সেগুলো নিয়ে আলোচনা করবেন না? একটা বডি, তার পরিবারকে 3 ঘন্টা দেখতে দেওয়া হয়নি, সেই সময় প্লেস অফ অকারেন্সকে নষ্ট করা হচ্ছিল। আপনারা কেউ প্রশ্ন করবেন না তার পরিবারের অমতে তখনও তাদের জানানো হয়নি, তাদের বডি প্র্যাকটিক্যালি ছিনতাই করে নিয়ে সোদপুরের পথে রওনা দেওয়া হয়েছিল। আপনারা কেউ প্রশ্ন করবেন না যে ওখানকার বিধায়ক, একজন ডিসিপি, 2জন থানার ওসি, তাদের দিয়ে দ্রুত 8টার মধ্যে, 8টা, 8:30, 9টার মধ্যে তার বডিটাকে দাহ করে দেওয়া হয়েছিল সমস্ত প্রমাণ নিশ্চিহ্ন করার জন্য। আমি পড়ছিলাম আজকে সংবাদপত্রে, হাতের আঙুলের নখও ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশনে দিল না সরকার। এত অসভ্য বড় সরকার।
নোকে যখন 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 নিগৃহীতা, অত্যাচারিতা, মৃতা ওই ডাক্তার কন্যা যখন রেজিস্ট করার চেষ্টা করছেন, তিনি কাউকে আঁচড়ে দিতে পারেন এবং তার গায়ের রক্ত তার নোকের মধ্যে থাকতে পারে, সেটাও ইনভেস্টিগেশনের পার্ট হতে পারে। তিনি নিজে আত্মরক্ষার্থে কামড়ে দিতে পারেন, সেখানে দাঁতটাও ইম্পর্টেন্ট, ওই দাঁতে রক্ত লেগে থাকতে পারে, সেটাও ইনভেস্টিগেশনের পার্ট। সেটাকে লোপাট করার জন্য দ্রুত 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 বডি নিয়ে দৌড়ে, মৃতার মা বলছিলেন যে আমাদের গাড়ি দ্রুত বেগে চালানোর নির্দেশ দেওয়া হচ্ছিল। কেন, কিসের জন্য? কিসের জন্য দ্রুততার সঙ্গে দেহ দাহ করালো, এফআইআর করালো? তারপর একটা সরকার যখন লোপাটের এই পর্বে চলে, প্লেস অফ অকারেন্সে ডিসি সেন্ট্রালকে দিয়ে বলানো হচ্ছে আমরা ওই 40 ফুট ঘিরে রেখেছিলি, অথচ দেখা যাচ্ছে তার মধ্যেও পুলিশরা ঢুকে গেছে। সব ফিঙ্গারপ্রিন্ট, পায়ের প্রিন্ট, সমস্ত কিছু ফরেন্সিক টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। প্লেস অফ অকারেন্স পুরো সেমিনার রুমটা ছিল, প্লেস অফ অকারেন্স পুরো করিডোর ছিল, লিফট ছিল, সেগুলোকে বন্ধ করা হলো না কেন? কিসের জন্য? অর্থাৎ তথ্য লোপাটের একদম ইনস্ট্যান্স প্রমাণ। সুপ্রিম কোর্টের বিচারপতি পর্যন্ত বলছেন আমার 30 বছরের জীবনে আমি দেখিনি এই ধরনের সরকারি অনাচার। তারপরেও আপনারা যারা প্রতিবাদ করেন, আপনারা যখন বলেন না, মাঝে মাঝে বলেন আমি রাজনীতি বুঝি না, ওটা ন্যাকামো। সরি টু সে, মাফ করবেন, আমি এসব ভাষা বলি না। যারা বলছেন না আমরা রাজনীতি বুঝি না, তারা ন্যাকামো করছেন। যারা বলছেন না দাবি এক দফা এক, অপরাধীর শাস্তি, তারা ন্যাকামো করছেন। তাই ইলামবাজার ওই ভদ্রমহিলার কাণ্ডের ক্ষেত্রে ওই ঘটল। কোচবিহারও শুনছি একটা ঘটনা ঘটেছে, যে মদ্যপ যুবক রাত্রিবেলায় ঢুকে গেছেন। কিসের প্রোডাক্ট বলুন তো? আমি একটু স্পষ্ট কথা, কিছু প্রশ্ন আজকে আপনাদের কাছে রাখতে এসেছি, মনের যন্ত্রণার কথা। আজকে ইলামবাজারের কন্যার সঙ্গে হলো। আমি তো বারবার বলছি যে দিনের পর দিন এই ঘটনা ঘটবে বাংলায়। আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি, যারা বাংলার বার্তা শুনেছেন, এন্টায়ার সিকিউরিটি সিস্টেম বদলাতে হবে সব সরকারি হসপিটালে। কোনো সরকারি হসপিটালে রোগী কল্যাণ সমিতি নিয়ন্ত্রিত ঠিকাদারের পাহারাদার রাখা যাবে না। সমস্ত ডাক্তারবাবুদের কাছে হাত জোর করে অনুরোধ রাখছি, এই রাজ্যের সমস্ত সিকিউরিটি ব্যবস্থা হসপিটালের দিনে রাতে এক্স মিলিটারি পার্সোনালদের হাতে তুলে দেওয়ার দাবি করুন, দাবি করুন, দাবি করুন। দাবি মানাতে সরকারকে বাধ্য করুন। প্রচুর এক্স মিলিটারি প্রতিষ্ঠান আছে, তাদের পুরো নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়ে দিন। তারা রিক্রুট করবেন লোক। কোথা থেকে, কিভাবে? দাদা দিদি লোক নয়, ওই রোগী কল্যাণ সমিতির ঠিকাদার, রোগী কল্যাণ সমিতির বকলমে তৃণমূল কংগ্রেসের লোকজনকে টুলে টুলে বসিয়ে রেখে তারা ওই সঞ্জয় রায়রা যখন ঢুকবে স্যালুট করবেন, আর 31 বছরের কন্যার বাবা মা সন্তান হারা হবে, তাই না? এটা অরাজনীতি বলুন তো? আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যে অনাচারটা করছেন, যে তথ্য লোপাট লালবাজারের বিনীত গোয়েল বাহিনীকে দিয়ে করানোর অভিযোগ বারবার 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 প্রমাণিত হচ্ছে। 21 জন অ্যাডভোকেটকে দাঁড় করানো হয়েছে আমার আপনার ট্যাক্সের টাকায়, কপিল সিবালদের নেতৃত্বে। কত কোটি টাকা খরচা হলো? 2 দিন সুপ্রিম কোর্টে গিয়ে বাঁচার লড়াই লড়ছে সরকার। কেন প্রাইস পোস্টিং দিয়েছিলেন সন্দীপ ঘোষকে 5 ঘন্টার মধ্যে? কলকাতা হাইকোর্ট যখন তাকে ছুটিতে যেতে বললো তখনও ওএসডি করে দিলেন। কিসের ইঙ্গিত? কি তো স্পষ্ট, সমস্ত ব্যাপারে স্পষ্ট। নাগরিক চাপে, প্রেসারে যখন সরকার বুঝতে পারছে যে পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে, শেষ পর্যন্ত অপরাধীদের আর আমার আড়াল করা যাবে না, তথ্য প্রমাণ লোপাট করে সিবিআই এর হাত থেকে সমস্ত ডকুমেন্টস যাতে ঠিকঠাক মতো না যায় তার ব্যবস্থা করে, প্লেস অফ অকারেন্স ধ্বংস করে দিয়ে, বডি দ্বিতীয়বার ফরেন্সিক টেস্টের কোনো স্কোপ না দিয়ে একটা সরকার, একটা অসভ্য বর্বর সরকার যখন একটা ভূমিকা পালন করছেন, তখন ন্যাকা ন্যাকা কথা যখন কানে আসছে না, গা পিত্তি জ্বালা করছে। আমি রাজনীতি বুঝি না। আচ্ছা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাটা কিসের থেকে? রাজনৈতিক ক্ষমতা। তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন ভোটে জিতে যে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি রাজনীতি থেকেই ক্ষমতাটা পেয়েছেন। আর সেই ক্ষমতা পেয়ে তিনি যে ব্যবস্থাগুলো নিচ্ছেন, সেই ব্যবস্থার মধ্যে আমি রাজনীতি দেখব না। এর মধ্যেও আছে একটা নোংরামো, এর মধ্যেও আছে অপরাধীকে বাঁচানো। কেন আজকে বাংলার মানুষ দাবি তুলবেন না যে অপরাধ যে করেছে তার যেমন শাস্তি চাই, অপরাধীকে যিনি বাঁচাচ্ছেন, যারা বাঁচাচ্ছেন তাঁদেরও ক্যাপিটাল পানিশমেন্ট চাই? কেন বলতে পারছেন না আপনারা? মেরুদণ্ডহীন আপনারা। আমি আপনাদের বলছি না, আমি আমাকেও বলছি, আপনারা মেরুদণ্ডহীন। আমরা বলতে পারছি না কেন, কিসের জন্য? অপরাধীদের যারা বাঁচানোর চেষ্টা করছেন। হ্যাঁ, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় দেখিয়েছি, আমি বাংলার মনে গতকাল দেখিয়েছি, যে ছবিটাতে দেখাচ্ছেন এরা সবাই ওই সেমিনার হলে ঢুকেছিলেন যারা, তারা সব দায়িত্বশীল পুলিশ অফিসার, ফরেন্সিক এক্সপার্ট, সব পাশ থেকে একটা ছবি কেটে দিয়েছেন। কেন কেটেছেন? আমরা দেখিয়েছি, পারলে বাংলা মুহূর্তে দেখে নেবেন। ওই বেগুনি জামা পরা ভদ্রলোকের ছবিটা কাট করে দিয়েছেন। এইটুকু অনেস্টি একজন পুলিশ অফিসারের হলো না? পুরো ছবিটা দেখে হ্যাঁ 2-4 জন বাইরে ছিল। প্লেস অফ অকারেন্স বলতে কি বোঝেন ব্যাখ্যা করেছেন। আমি বলছি আপনারা যারা বাংলার মানুষ, আপনারা দয়া করে দাবি প্রথম রাখুন,
অপরাধীর যেমন শাস্তি চাই, অপরাধীদের বাঁচানোর যারা যারা, সে সন্দীপ ঘোষ হোক, সে সুদীপ্ত রায় হোক, সে এসপি দাস হোক, সে বিরূপাক্ষ বিশ্বাস হোক, সে তিনি বিনীত গোয়েল হন, তিনি রাজীব কুমার হন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন, প্রত্যেকের পদত্যাগ চাই। এই দাবিটা যতদিন না তুলবেন ততদিন কিন্তু ওই আরজিকরের পর ইলামবাজার হবে, ইলামবাজারের পর ওই ধর্মতলায় মদ্যপ যুবক ঢুকবে। আপনারা প্রশ্ন করতে পারেন না যে দিদি আপনি কেন এত মদের দোকান খোলাচ্ছেন পাড়ায় 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 পাড়ায়? মানুষ চাকরি নেই, ব্যবসা নেই, পকেটে 1000, 2000, 3000 যে টাকা রোজগার করেন সপ্তাহে, টাকাটা চলে যায় মদের দোকানে। তারপর ইলামবাজার ঘটে, তারপর ধর্মতলা ঘটে, প্রতিদিন 3টে 4টে 5টা কাহিনী আমাদের কানে আসে, কথা বলতে হয়। সেলিব্রিটিরা পথে নেমেছেন, ভালো করেছেন, আমার খুব ভালো লাগলো অপর্ণা সেন আবার পথে নেমেছেন। ট্রোলড হচ্ছেন কিন্তু তিনি পথে নেমেছেন, হওয়া তো দরকার ছিল। এতদিন চুপ করেছিলেন কেন অপর্ণা দেবী? বর্ডার সিকিউরিটি ফোর্স যখন 72টা পোস্টে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জমি চান, তারা কিনবেন বলে, কাঁটা তার দেবেন বলে, তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী অসহযোগিতা করেন। তখন অপর্ণা সেন আপনি প্রেস কনফারেন্স করে 50 কিলোমিটার এক্সপেনশন হচ্ছে কেন বর্ডার সিকিউরিটি ফোর্সের এরিয়া ডমিনেশনে, সেটা নিয়ে আপনি প্রেস কনফারেন্স করে বিরোধিতা করেছেন। আমি বলছি সেলিব্রিটিদের কাছে আমাদের অনন্ত প্রত্যাশা। আমি ব্যক্তিগতভাবে তাদের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, যোগাযোগ আছে, কথাবার্তাও বলি টেলিফোনে, কিন্তু তারা কী করছে না? আজকে তারা রাত জাগছেন, এই রাতটা জাগতে হতো না। 31 বছরের কন্যাকে তার বাবা মাকে সন্তানহারা হতো না। আমাদের সহনাগরিককে একজন ডাক্তার, উজ্জ্বল ডাক্তার হওয়ার জীবনের স্বপ্নটা হারিয়ে যাওয়া আমাদের দেখতে হতো না যদি বাংলার তথাকথিত বিবেক, এই সেলিব্রিটিরা, এই ইন্টেলেকচুয়ালরা প্রথম দিন থেকেই যদি প্রতিবাদী সত্তাটা বজায় রাখতেন। মাঝে মাঝে এখন সেলিব্রিটিরা বলছেন রাজনৈতিক দলগুলো না ঘোলা জলে মাছ ধরতে চাইছে। আহারে, সারা বছর কোথায় থাকেন আপনারা? কামদুনির সময় কোথায় থাকেন? মাঝে মধ্যে কামদুনির সময় তবু বেরিয়েছেন। আচ্ছা, কামদুনিতে 14 জন পাবলিক প্রসিকিউটর বদলেছে, সেলিব্রিটিরা জানেন? আমি প্রশ্ন করছি আপনাদের প্রতি আস্থা সম্মান রেখে। আপনারা রাত জাগছেন, আপনারা নেমেছেন, আপনাদের ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ, এটাই আমরা দেখতে চাই। কিন্তু প্রশ্নটা করছি, 14 জন পাবলিক প্রসিকিউটর বদলে যারা অপরাধী, যাদের ফাঁসির আসামি হয়ে গিয়েছিল, শুধু তথ্য প্রমাণ সরকারি পিপিদের দিয়ে বদল টদল করিয়ে আজকে 2 জন ছাড়া বাকিরা সব রাস্তায় ঘুরছে। আর টুম্পা কয়েল, মৌসুমী কয়েলকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটা নিয়ে লড়াই করতে হচ্ছে, এবং তাদের আইনজীবীর খরচ মেটাচ্ছেন রাজনীতিবিদরা, সেলিব্রিটিরা নন। আপনারা কথা বলেন এটা নিয়ে? বলুন, আপনারা কথা বলেন এটা নিয়ে যে পাবলিক প্রসিকিউটর 14 বার কেন বদল হয়েছে? ওই কামদুনির কন্যাটাও কন্যা, এই যেমন কন্যা 31-এর কন্যা হারিয়ে গেছে, ঠিক তেমনি সেই কন্যাটাও কন্যা। প্রতিদিন একটা সরকার এই অনাচারী ব্যভিচারী হয়ে গেছে। তারপর আপনার কথা বলেননি, শিক্ষা দপ্তরটা প্রেসিডেন্সি জেলের মাটিতে শুয়ে পড়েছে, খাদ্য দপ্তরটা প্রেসিডেন্সি জেলের মাটিতে শুয়ে রয়েছে। আপনারা চুপ করে থেকেছেন তখন। কোথায় টেলিসম্মান, কোথায় ফিল্ম ফেস্টিভ্যাল, কোথায় মহানায়ক পুরস্কার, তাই না? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি সেলিব্রিটিদের, আপনাদের প্রতি আমার আস্থা সম্মান রেখে জিজ্ঞেস করছি, আপনারা যদি সবসময় সরব থাকতেন না, তাহলে আজকে এই ভদ্রমহিলা প্রথম দিন থেকেই এই তথ্য লোপাটের খেলায় নামতে পারতেন না। কষ্ট লাগছে, বুকে কষ্ট নিয়ে বলছি। আপনাদের টেলিফিল্মে, টেলিসিরিয়ালে আপনাদের অভিনয় দেখি, ফিল্মের অভিনয় মাঝে মাঝেই দেখি, কিন্তু আজকে আপনাদের এই ভূমিকাটা যেমন ভালো লাগছে। আপনারা সারা বছর ঘুমিয়ে থাকেন, চুপ করে থাকেন। শিক্ষা দপ্তরে দিনের পর দিন জালিয়াতি হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ তছনছ করে দিয়েছে একটা সরকার। একটা কথা আপনারা বলেননি, বুকে যন্ত্রণা থেকে বলছি। গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে প্রায় 19টা প্রতিষ্ঠান দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে গ্রাম বাংলা থেকে, মফস্বল বাংলা থেকে, উত্তরবঙ্গ থেকে এসে দৌড়ে বসে থেকেছেন। তার সামনে গাড়ি নিয়ে হুশ করে চলে গেছেন নন্দন। আপনাদের মনে হয়নি একটু পাশে দাঁড়াই? আপনাদের মনে হয়নি তাদের পাশে গিয়ে একটু বলি আমরাও তোমার সঙ্গে আছি? তাহলে তো নবান্নের ওই ভদ্রমহিলা একটু ভয় পেতেন, একটু আড়ষ্ট হতেন। দিনের পর দিন চাকরি বিক্রি করা একটা সরকারের বিরুদ্ধে আপনারা একটি সম্মান, একটা প্রতিবাদ পর্যন্ত করেননি। উল্টে কৌশিক সেনকে দেখেছি টেলি সম্মান নিতে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে 3.5 মিনিট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিস করে কথা বলেছেন। কিছু বলেছেন নিশ্চয়ই, কেন প্রতিবাদ তো সেভাবে কেন করেননি? আপনি এসছিলেন 700 দিন পূরণের সময়, আপনি সপরিবারে কালো গেঞ্জি জামা কাপড় পরে প্রতিবাদ জানাতে এসছিলেন ওই গান্ধী মূর্তির পাদদেশে, এবিপি আনন্দকে সঙ্গে নিয়ে। বলেছেন ব্রাত্য বসু, ব্রাত্য আমার বন্ধু, ব্রাত্যর সঙ্গে কথা বলবো। কি হলো কথা? বলেছেন মানুষকে, বাংলার মানুষকে বলুন কি কথা বলেছেন আপনি, কি কথা বলেছেন? আপনারা প্রত্যাখ্যান করতে পারেন না, না এই রাজ্যের এই সম্মান নেব না। আপনারা টেলিফিল্মে যারা কাজ করেন,
আপনারা ফিল্মে যারা কাজ করেন, আপনাদের যখন মহানায়ক সম্মান দেয় আপনারা বলতে পারেন না আমরা নেব না, যারা পেয়েছেন তারা ফেরত দিয়ে আসতে পারেন না? যদি উত্তরবঙ্গের পরিমল দিয়ে ফেরত দিতে পারেন, আপনারা পারেন না কেন? একা তৃণমূল শেষ করে দেবে রাজ্যটাকে, একা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল কংগ্রেস শেষ করে দেবে, আর আপনারা মহানায়ক সম্মান নেবেন। নচিকেতা কোথায়? তার প্রতিবাদী সত্তা কোথায়? কবির সুমন প্রতিবাদী সত্তা, কবি জয় গোস্বামী, কবি শ্রীজাত, প্রতুল মুখোপাধ্যায় কোথায়? আপনাদের সত্তা কোথায়? ভালো লাগছে অন্তত এই ঘটনাটাকে কেন্দ্র করে আইনজীবীরা নেমেছেন, শিক্ষকরা নেমেছেন, ফিল্ম ফ্র্যাটার্নিটি নেমেছেন, ছোট পর্দা শিল্পীরা নেমেছেন, চিত্রকররা নেমেছেন, সমাজের সর্বস্তরের মানুষ নেমেছেন। কলকাতায় দেখলাম 10টা স্কুলের প্রাক্তনীরা নেমেছেন, গ্রামে গঞ্জে মফস্বলে শহরে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, কিন্তু সেই প্রতিবাদের টিউনটা কিন্তু শুধু একটা সঞ্জয় রায়কে গ্রেফতার করে তার ফাঁসি দিয়ে যেন শেষ না হয়। এই অপরাধীকে বাঁচানোর জন্য বিনীত গোয়েলের বাহিনী যা করেছেন, ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে ফলস স্টেটমেন্ট দিনের পর দিন করিয়ে যাচ্ছেন, সুপ্রতীক সরকার বানিয়ে বানিয়ে যে পাবলিক স্টেটমেন্ট করছেন, এইগুলোরও শাস্তি চাই। ইউ হ্যাভ টু আস্ক স্টেপ ডাউন মমতা। আপনি যদি না পারেন তাহলে বুঝবো আপনার ভেতরে অন্য কোনো সত্তা কাজ করছে, যেমন ওই তথাকথিত সুজাত ভদ্র, রঞ্জিত সুর, দীপঙ্কর ভট্টাচার্য, এ রাজ্যের আল্ট্রা লেফট তথাকথিত যেসব বাঙালি, তাদের মধ্যে যে সত্তা কাজ করে, লেসার এভিল বেটার এভিল, এসব তত্ত্ব কাজ করে না, তাহলে তো আপনাদের মধ্যে কাজ করছে। আপনারা যদি প্রথম দিন থেকে প্রতিবাদীটা হতেন, তাহলে অন্তত নবান্নের ওই মহিলা বুঝতেন যে হিয়ার ইজ এ প্রোটেস্ট গ্রোয়িং, তাহলে আমি আর এই জায়গাটা করতে দেব না, হতে দেব না, সন্দীপ ঘোষকে মাথায় তুলতে দেব না, এসপি দাসদের মাথায় তুলতে দেব না, বিরূপাক্ষদের মাথায় তুলতে দেব না, সুদীপ্ত রায়দের মাথায় তুলতে দেব না। এটা শাসককে একটা ওয়ার্নিং বেল তো বাজাতে পারতেন আপনারা। আমি হাত জোর করে বলছি, সেলিব্রিটি হন, আপনি শিক্ষক হন, আপনি যে কেউ হন, মনের আগুনটা জ্বালিয়ে রাখুন, চোখের তেজটাকে বাঁচিয়ে রাখুন। বাঙালি কিন্তু সেই জন্যই সারা বিশ্বে পরিচিত, সম্মানিত। সেটা নিমেষে মিশিয়ে দিয়েছিলেন এটা ওটা পাওয়ার, একটা ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান পদ, একটা অমুক কমিটির চেয়ারম্যান, ওই শিশু সাহিত্য সংসদের চেয়ারম্যান, অমুক সংসদের চেয়ারম্যান, নীল আলো জ্বালানো গাড়ি, সিকিউরিটি। এই জন্যই তো। আচ্ছা বলুন তো, আমার প্রশ্নটা মনে দেখা দিচ্ছে, বড় যন্ত্রণা নিয়ে কথা বলছি, দুটো প্রশ্ন মনে যা দেখা দিচ্ছে, একটা বলুন তো আপনি, একটু ভালো করে ভেবে দেখুন। যে শিক্ষকরা রাস্তায় নেমেছেন, প্রধান শিক্ষকরা রাস্তায় নেমেছেন, স্কুলের শিক্ষকরা রাস্তায় নেমেছেন, শিক্ষাবিদ অধ্যাপকরা মিছিল লম্বা থেকে লম্বাতর মিছিল করছেন, ঠিক করছেন, ঠিক করছেন, ঠিক করছেন। কিন্তু বলুন তো, গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দিনের পর দিন যে ছেলে মেয়েগুলো বসে থেকেছে, কদিন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন? রাজনৈতিক দলগুলো গেছে, রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো করে করছেন। রাজনৈতিক দলগুলো ঘোলা জলে মাছ ধরতে নামছে। হারে, তারা ঠিক হোক, তারা ভুল হোক, 365 দিন 24 ঘন্টা লড়াইয়ে থাকেন, সে সিপিএম হোক, সে কংগ্রেস হোক, বিজেপি হোক। আপনারা ঘুমিয়েছিলেন, ইন্টেলেকচুয়াল সমাজ, বুদ্ধিজীবী সমাজ, সুশীলজীবী সমাজ, সেলিব্রিটিরা, আপনারা ঘুমিয়েছিলেন, দিনের পর দিন নাক ডেকে ঘুমিয়েছেন। যখন কামদুনির কন্যা ওই টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, যখন রাজনৈতিক নেতারা তাদের পাশে দাঁড়িয়েছেন, তারা ট্রেনে করে সুপ্রিম কোর্টে গেছেন মামলা লড়ার জন্য, তখন বাড়ির এসি রুমে বসে সোফা গাম বেড়ে সেই দৃশ্য দেখে টিভির নবটা হয়তো ঘুরিয়ে দিয়ে অন্য চ্যানেলে চলে গেছেন। আজকে আপনার প্রতিবাদে নেমেছেন, আমি রাজনীতি বুঝি না বলে স্লোগান তুলছেন। এটা যে মিডিয়া তো শেষ, ধ্বংস, দু একটি মিডিয়া ছাড়া শেষ। আমি বলছি নবান্ন বিজ্ঞাপন দিয়ে কিভাবে কেনে সেটা নিয়ে একটা এপিসোড করব। আমি 30 বছর আনন্দবাজার পত্রিকা প্রতিষ্ঠানে বিজ্ঞাপন দপ্তরে চাকরি করেছি, চোখের সামনে দেখেছি কিভাবে হেডলাইন বদলে যায়। নবান্ন থেকে একটা ফোন এলে একটা সময় আমি দেখেছি, সে কাহিনী নিয়ে বলেওছি এর আগে। না, আমি শুধু আপনাদের কাছে হাত জোর করে বলবো, একটু ভেবে দেখুন তো, বাংলায় যদি সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ, বিবেকবান শিক্ষিত সমাজ যারা এখন রাস্তায় নেমেছেন, তারা যদি সব ব্যাপারেই একটু সোচ্চার হতেন, একটু প্রতিবাদী সত্তাটাকে সামনে নিয়ে আসতেন, তাহলে পারতেন এই মহিলা এই কারবার করতে। আপনাদের মনে হয় না প্রতিবাদ করতে সন্দেশখালির সময় কেন ঘুমিয়েছিলেন বলুন তো? শেখ শাহজাহানকে বাঁচাতে যখন কয়েক কোটি টাকা খরচা হয়, আপনারা কথা বলেন না কেন? না, ওটা তো রাজনৈতিক ব্যাপার, সেই জন্য বলি না। এখন বলতে হচ্ছে না, এখন মানুষ বুদ্ধিজীবীদের বললে ওয়াকথু করছে, ভাবছেন এই সময় সমস্ত গা থেকে ওই থুতুগুলো ছেড়ে ফেলে দেবো। না, হবে না। সারা বছর জাগতে হবে, সারা জীবন জাগতে হবে, সব সময় জাগতে হবে। কংগ্রেস হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, যে অন্যায় করবে তার বিরুদ্ধে জাগতে হবে। কারণ আপনাদের মানুষ বিশ্বাস করে, আপনাদের প্রতি একটা আলাদা ইমেজ আছে। আপনারা বলতে পারেন না কেন? জুন মালিয়া তুমি রিজাইন করো, আপনি বলতে পারেন না কেন? শাওনি ঘোষ তুমি রিজাইন করো, আপনি বলতে পারেন না কেন? শতাব্দী রায় তুমি রিজাইন করো, আপনারা বলতে পারেন না কেন?
যে রচনা বন্দ্যোপাধ্যায় আপনারা রিজাইন করুন, আর ওরা যে ফিল্মে থাকবে, যে টেলিফিল্মে থাকবে, আমরা থাকবো না, বলতে পারেন না কেন? ওখানে একটা ছোট্ট আশকারা লুকিয়ে থাকে, আশকারা, আমি আবার বলছি একটা আশকারা লুকিয়ে থাকে। শিক্ষক সমাজ বলুন তো, যারা রাস্তায় নেমেছেন, কদিন গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরা মূর্তি পাদদেশে গেছেন বলুন তো? এই মানুষগুলোর পেছনে রাজনৈতিক নেতারা ছিল, ঠিক হোক ভুল হোক, বিকাশবাবুরা লড়াই করেছেন, শুভেন্দুবাবুরা প্রচণ্ড আইনজীবীদের পেছনে অর্থ ব্যয় করেছেন, এদের পেছনে লড়াইয়ে সাপোর্ট দিয়েছেন। দিয়ে আন্দোলনের ব্যাপারে আপনারা চুপ করে থাকেন কেন? কেন চুপ করে থাকেন বলুন তো? আপনারা সরকারি কর্মচারী বলে আপনারা চুপ করে থাকেন কেন? সাইলেন্ট থাকেন কেন? কিসের জন্য সাইলেন্ট হন? আচ্ছা, সিভিক অনাচার হচ্ছে, এখন প্রচুর প্রতিবাদ হচ্ছে। দিনের পর দিন এই সিভিকদের এক্সপ্লয়েট করা হয়েছে, তৃণমূলী ক্যাডার ঢুকিয়ে এদের দিয়ে যথেচ্ছা চালানো হয়েছে। আজকে তাদের সম্বন্ধে আপনারা প্রশ্ন তুলছেন, সারা বছর প্রশ্ন তোলেন না কেন? যে এই সিভিকদের মধ্যে যারা স্কিল্ড, টেকনিক্যালি কোয়ালিফাইড, পড়াশোনা জানা ছেলে পুলিশে অ্যাবজর্ব করুন, সিভিক সিস্টেমটা তুলে দিন, কন্ট্রাকচুয়াল সিস্টেম তুলে দিন পশ্চিমবঙ্গের মাটিতে। খেলা মেলা, উৎসব মৎসব, টেলিফিল্ম, ওই ফিল্ম ফেস্টিভ্যাল সব বন্ধ করুন, আগে মহিলাদের সিকিউরিটির ব্যবস্থা করুন। আচ্ছা বলুন তো, যারা 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা দুর্গাপুজো করে, 85,000 টাকা দরকার, আমি বুঝি, অস্বীকার করি না, কিন্তু যাদের 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা দুর্গাপুজো কমিটিগুলো এখন চুপচাপ বসে আছে, ওই 85,000 টাকা নেব, নিয়ে আবার পাড়ায় সিসিটিভি লাগাবো, ন্যাকামি হচ্ছে। প্রতিবাদটা করতে পারছেন না কেন? কিসের জন্য? আপনাদের বাড়িতে স্ত্রী মা বোন নেই? ছুঁড়ে ফেলে দিন, পুজো করতে দেবেন না, পুজোর পারমিশন দেবেন না, ক্ষমতা আছে তাদের। একটু চেষ্টা করে দেখুন না, এই প্রতিবাদগুলোকে রেজিস্টার করা দরকার। আমি বলছি বাংলার মানুষকে, আপনি আপনার পরিবারের যদি কোনো কন্যা, মা, স্ত্রী, বোন, দিদি, তারা যদি রাত্রিবেলা হসপিটালে কাজ করে বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে, অন্য কোনো ইন্ডাস্ট্রিতে রাত্রিবেলা কাজ করে, আপনি ঘুমোতে পারবেন তো? আপনি ঘুমোতে পারবেন তো? 31 বছরের কন্যা, তার বাবা মা তার কন্যাকে হারিয়েছেন, আমরা সহনাগরিককে হারিয়েছি। ইলামবাজারে যে ভদ্রমহিলা অত্যাচারিত হলেন গতকাল, ভাবুন তো, আপনার বাড়ি যে কোনো মহিলা, আপনি রাত্রিবেলা ঘুমোতে পারবেন? আপনি যদি ঘুমোতে পারেন, আমি বুঝবো আপনার ক্ষমতা আছে। আমার পরিবারের মহিলারা রাত্রিবেলা যদি এই রাজ্যের কোথাও চাকরি করতেন, আমি ঘুমোতে পারতাম না, সকাল হলে ঘুম আসতো। আর আপনারা সেলিব্রিটিরা দিনের পর দিন সব দেখেছেন, এই একজন ভদ্রমহিলা বাংলাকে কিভাবে শেষ তলানিতে নিয়ে চলে যাচ্ছে। আজকে ডাক্তারদের গায়ে পর্যন্ত হাত দিচ্ছেন, 93 জন ডাক্তারকে শোকজ করেছেন। লজ্জা করে না? লজ্জা করে না? তাদের সিকিউরিটির ব্যাপারে কথা বলবেন না? হ্যাঁ, মহিলা স্বাস্থ্যকর্মীদের ব্যাপারে কথা বলবেন না? আমি বলছি জোর হাত করে বাংলার সমস্ত সমাজের যেখানে আছেন, প্রতিবাদটা ওই মহিলার বিরুদ্ধেও করুন। এটা শুধু সঞ্জয় রায়ের বিরুদ্ধে না, একটা সঞ্জয় রায় যাবে আর একটা ইলামবাজার তৈরি হবে, চোখের সামনে মিলিয়ে নেবেন আপনি, দিনের পর দিন হবে। ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসি চাই। প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন না? লিখছেন না? মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন। আমি একটা প্রশ্ন করি, আচ্ছা নির্ভয়া যখন খুন হলো, তারপর তো তাদের 3 জনের মধ্যে 2 জনের ফাঁসি হয়েছে, একজন তো সুইসাইড করেছে, কি করে হলো? আইন তো দেশে আছে, আসলে আইনটাকে সাপোর্ট করতে হয়, আইনটাকে নিজেদের সরকারের তরফ থেকেও সমস্ত সাপোর্ট দিতে হয়, তবে এফেক্টিভ হয়। তার জন্য ওই নির্ভয়া কাণ্ডের জন্য কোনো সরকার 21 জন উকিল সিব্বালের নেতৃত্বে দাঁড় করায়নি, এই রাজ্য দাঁড় করিয়েছে কায়দা করে, সরকারকে বাঁচানো, অপরাধীকে বাঁচানো। দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে বাঙালির। আমি বলছি সারা পৃথিবীতে নিন্দা হচ্ছে, এখনো যারা চুপ করে আছেন, আমি বলছি যারা প্রতিবাদে নেমেছেন, আমি স্যালুট করছি, আমি ধন্যবাদ জানাচ্ছি ওই সব সেলিব্রিটিরা যারা রাত জাগছেন কলকাতায় আজকে। আমি তাদের স্যালুট জানিয়েও বলছি, এই আগুন কিন্তু নিভতে দিলে চলবে না। ওই ভদ্রমহিলাকে নবান্নের 14 তলা থেকে তাড়ানোর এজেন্ডা যদি আপনাদের এজেন্ডায় না থাকে, বুঝবো যে আপনারা কিন্তু প্রকারান্তরে ওই সুজাত ভদ্র, দীপঙ্কর ভট্টাচার্যদের লেসার এভিলের তত্ত্বে খেলছেন। রাজনৈতিক দলগুলো যত ভুল করে করুক, সিপিএমের, কংগ্রেসের, বিজেপি, এসোসিয়েট, যে রাজনৈতিক দল হোক, যারা প্রতিবাদ করছেন করতে দিন, তাদের মতো করতে দিন, তাদের দিকে আঙুল তুলবেন না। কেন তাদের দিকে আঙুল তুললে বাংলার মানুষ কিন্তু আপনাদের দিকে আঙুল তুলবে। পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিকরা যখন 20,000 কোটি টাকা খাদ্য দপ্তরে বিদেশে সরিয়েছে, একজন সেলিব্রিটির একটি শব্দ আমরা শুনেছি। তাই আপনারা প্রশ্নটা করবেন না, আপনারা নিজেরা পথ হাঁটুন। মানুষের সমর্থন, ভালোবাসা, আবেগ থাকবে এবং তার সঙ্গে এই এজেন্ডার সঙ্গে মেলাতেই হবে। ওই ভদ্রমহিলার 14 তলা থেকে নামিয়ে সসম্মানে প্রয়োজন হলে ওই টেলিফিল্মের অনুষ্ঠান করে ফেয়ারওয়েল দিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন কালীঘাটে। সেটাই হচ্ছে আসল জাস্টিস এই বাংলায়।